আসসালামু আলাইকুম। আই নিউজ বাংলার আন্তর্জাতিক সংবাদে স্বাগতম। সুইজারল্যান্ডে বৈঠক করবেন পুতিন এবং বাইডেন। আল-আকসায় হামলার জবাব দেওয়া হবে বলছে হিজবুল্লাহ। ভারতে করোনার চিকিৎসা সামগ্রী পাঠালো তুরস্ক। ৮ জিন্স পরা নিষিদ্ধ করলেন কিম জং উন। সিরিয়ায় অনুষ্ঠিত হচ্ছে ব্রাজিলের নির্বাচন, সংহত হবে আসাদের ক্ষমতা। নিজেদের ড্রোনই ভূপাতিত করল ইসরায়েলের আয়রন ড্রোম। ট্রাম্পের বিরুদ্ধে অপরাধ তদন্ত শেষ পর্যায়ে। ইভিএম নিয়ে নির্বাচন কমিশনের টুইটে বিব্রত পাকিস্তান সরকার। এবং ভারত সরকারের বিরুদ্ধে মামলা করল হোয়াটসঅ্যাপ। আপডেট আন্তর্জাতিক সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। আমাদের ভিডিওতে লাইক দিয়ে আপনার মতামত জানান। দখলকৃত পূর্ব জেরুজালেমে অবস্থিত ইসলাম ধর্মের তৃতীয় পবিত্রতম স্থান আল-আকসা মসজিদে ইসরায়েলের যে কোনো আগ্রাসন এবং হামলার জবাব দেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেছেন লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লাহ। 11 দিনের গাজা যুদ্ধে উপত্যকার শাসক হামাস বিজয় অর্জন করায় ফিলিস্তিনি মানুষকে অভিনন্দন জানিয়েছেন নাসরুল্লাহ। ইসরায়েলের দখলদারিত্ব থেকে দক্ষিণ লেবানন মুক্ত করার 21তম বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার রাতে টেলিভিশন ভাষণে তিনি অভিনন্দন জানিয়েছেন। অবরুদ্ধ গাজা উপত্যকার যুদ্ধে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন তথা সশস্ত্র গোষ্ঠী হামাসের যোদ্ধাদের বিজয়ের প্রতি ইঙ্গিত করে সৈয়দ নাসরুল্লাহ আরও বলেছেন, প্রতিরোধ সংগঠনগুলোর সামরিক শাখাগুলো চমৎকারভাবে তাদের দায়িত্ব পালন করেছে। হিজবুল্লাহ প্রধান বলেছেন, সাম্প্রতিক গাজা যুদ্ধে যা ঘটেছে তা ছিল ইসরায়েলি শত্রুদের বিরুদ্ধে যুদ্ধের ইতিহাসের সম্পূর্ণ ব্যতিক্রমধর্মী। এই যুদ্ধে যা ঘটেছে তা ইসরায়েলকে এই শিক্ষা নিতে হবে যে বাইতুল মুকাদ্দাস এবং মসজিদুল আকসার বিরুদ্ধে যে কোনো ধরনের আগ্রাসনের কঠোর জবাব দেবে ফিলিস্তিন প্রতিরোধ সংগঠনগুলো। প্রতিরোধ যোদ্ধারা এবার গাজাবাসীকে রক্ষা করতে নয় বরং আল কুদসকে রক্ষা করতে যুদ্ধে করেছেন বলে এ সময় দাবি করেছেন তিনি। নাসরুল্লাহর নেতৃত্বাধীন হিজবুল্লাহর প্রতিরোধের মুখে ইসরায়েল 2000 সালের মে মাসে দক্ষিণ লেবানন থেকে দেশে ফিরতে বাধ্য হয়। শত্রুদের বিরুদ্ধে ওই বিশাল বিজয়ের জন্য ইরান এবং সিরিয়ার পৃষ্ঠপোষকতার কথা স্মরণ করে সৈয়দ হাসান নাসরুল্লাহ বলেছেন, দক্ষিণ লেবানন মুক্ত করার পেছনে ইরানের কুদস ফোর্সের সাবেক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সুলাইমানির অনন্য অবদান ছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যকার দীর্ঘ প্রতীক্ষিত বৈঠক আগামী 16 জুন সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত হবে। মঙ্গলবার হোয়াইট হাউস এবং ক্রেমলিনের পক্ষ থেকে এই বৈঠকের ঘোষণা দেওয়া হয়েছে। গত জানুয়ারিতে বাইডেন প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর এটাই হবে দুই নেতার প্রথম বৈঠক। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি এক বিবৃতিতে বলেছেন, যুক্তরাষ্ট্র রাশিয়ার সম্পর্কে স্থিতিশীলতা আমরা নিশ্চিত করতে চাই, আর সেই কারণে দুই নেতা গুরুত্বপূর্ণ সব ইস্যুতে আলোচনা করবে। পরে তিনি সাংবাদিকদের আরও বলেছেন, বাণিজ্যিক বিমান অবতরণ করিয়ে বেলারুশ এবং এক ভিন্ন মতাবলম্বী সাংবাদিককে আটকের বিষয়ে দেশটির সঙ্গে আলোচনার পরিকল্পনা বাইডেনের রয়েছে। তবে এই ঘটনার রাশিয়ার কোনো সংশ্লিষ্টতা আছে বলে তারা বিশ্বাস করেন না বলে জানান সাকি। ক্রেমলিনের বিবৃতিতে বলা হয়েছে, দুই নেতা দ্বিপাক্ষিক সম্পর্ক, কৌশলগত পারমাণবিক স্থিতিশীলতা সংক্রান্ত সমস্যা, করোনা মহামারী মোকাবিলা সংক্রান্ত সহযোগিতা এবং আঞ্চলিক সংঘাতের মতো বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন। এর আগে বাইডেন জানিয়েছিল তিনি পুতিনের সঙ্গে আলোচনায় মার্কিন নির্বাচনের রাশিয়ার হস্তক্ষেপের চেষ্টা বন্ধ করতে বলবেন। এছাড়া মার্কিন নেটওয়ার্কে রাশিয়া থেকে চালানো সাইবার হামলা বন্ধ, ইউক্রেনের সার্বভৌমত্বে রুশ হুমকি এবং ক্রেমলিনের সমালোচক অ্যালেক্সাই নাভালনিকে মুক্তি দিতে বলবেন। করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারতের পাশে দাঁড়ালো তুরস্ক। করোনা প্রতিরোধে জরুরি চিকিৎসা সামগ্রী নিয়ে রাজধানী দিল্লিতে মঙ্গলবার অবতরণ করেছে তুর্কি সেনাবাহিনীর একটি বিমান। জরুরি চিকিৎসা সামগ্রীর মধ্যে রয়েছে 50,000 বক্স ঔষধ, 50টি ভেন্টিলেটর, 5টি অক্সিজেন তৈরির মেশিন এবং 630টি অক্সিজেন টিউব। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রী এক টুইট বার্তায় কথা নিশ্চিত করেছেন। তুর্কির রেড ক্রিসেন্ট এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে ভারতে এই জরুরি ঔষধ এবং করোনা প্রতিরোধ সরঞ্জাম পাঠিয়েছে। ওষুধের বাক্সে মোড়ানো ছিল বিখ্যাত পার্সি কবি জালালউদ্দিন রুমির বিখ্যাত উক্তি, অন্ধকারের পর সেভাবে সূর্যলোক আসে, হতাশার পরই আসে আশার আলো সংবলিত মোড়কে। এতে আরও লেখা ছিল, ভারতের মানুষদের জন্য তুরস্কের ভালোবাসা। তুর্কির রেড ক্রিসেন্টের প্রধান ইব্রাহিম আলতার বলেছেন, প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের নির্দেশে এবং দেশের পররাষ্ট্রমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রীর উদ্যোগে ভারতে জরুরি সহায়তা পাঠানো হয়েছে।
উত্তর কোরিয়ার নেতা কিম জং উন সম্প্রতি দেশটিতে স্কিনি ফিট বা ৮৬ ফিটিংয়ের জিন্স পরা নিষিদ্ধ করেছেন। এছাড়া তিনি নিজ দেশের তরুণদের পোশাক আর হেয়ার স্টাইলে বিভিন্ন কড়াকড়ি আরোপ করেছেন বলেও আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বেরিয়েছে। নিষেধাজ্ঞার ফলে উত্তর কোরিয়ার তরুণরা এখন থেকে ৮৬ জিন্স পরতে পারবে না। তাছাড়া প্যান্টের ডিজাইনে থাকতে পারবে না কোনো রকম নকশা কিংবা ছেঁড়া ডিজাইন। পাশাপাশি নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে স্লোগান লেখা থাকা টি শার্টেও। কিমের দাবি এসব পশ্চিমা ফ্যাশনের অনুকরণ তরুণদের উচ্ছৃঙ্খল করে তুলছে। সিরিয়ার ব্রাজিলের নির্বাচনে বুধবার সকাল থেকে ভোট দেওয়া শুরু করেছে দেশটির নাগরিকেরা। এই নির্বাচনে ক্ষমতাসীন প্রেসিডেন্ট বাশার আল আসাদ চতুর্থবারের মতো ক্ষমতায় ফিরবেন বলে আশা করা হচ্ছে। সরকার বলছে এই নির্বাচনের মাধ্যমে প্রমাণিত হয়েছে দশকব্যাপী গৃহযুদ্ধ সত্ত্বেও সিরিয়া স্বাভাবিক রয়েছে। তবে পশ্চিমা দেশগুলো বলছে এই নির্বাচন আসাদের ক্ষমতা সংহত করা ছাড়া আর কিছুই নয়। এতে আসাদের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুই প্রার্থী। বুধবার ভোট গ্রহণ শুরুর পর রাজধানী দামেস্কে বিশ্ববিদ্যালয়ের আর্টস ফ্যাকাল্টি ভোটকেন্দ্রের বাইরে জড়ো হয় শত শত শিক্ষার্থী। অমল নামে এক নার্সিং শিক্ষার্থী বলেছেন, আমরা বাশার আল আসাদকে নির্বাচিত করতে এসেছি, তাকে ছাড়া সিরিয়া থাকবে না। নির্বাচনে ভোটার উপস্থিতি বাড়াতে গত কয়েকদিনে সিরিয়ার কয়েকটি এলাকায় বড় বড় র্যালি আয়োজন করা হয়েছে। ২০০০ সালে পিতা হাফিজের মৃত্যুর পর প্রথমবারের মতো ক্ষমতায় আসেন বাশার আল আসাদ। তার আগের ৩০ বছর প্রেসিডেন্ট ছিলেন তার বাবা হাফিজ। ২০১১ সালে আরব বসন্তের জেরে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের উপর নিপীড়ন শুরু করলে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হয়। বিগত এক দশক ধরে চলছে এই যুদ্ধ। এই যুদ্ধে লাখ লাখ মানুষের প্রাণহানি হয়েছে আর দেশের প্রায় অর্ধেক জনগোষ্ঠী বাস্তুচ্যুত হয়ে পড়েছে। আসাদের বিরুদ্ধে এবারের প্রতিদ্বন্দ্বিতায় নামা অন্য দুই প্রার্থী ছিলেন সাবেক ডেপুটি ক্যাবিনেট মন্ত্রী আবদাল সালাম আবদুল্লাহ এবং ছোট একটি বিরোধী দলের নেতা মাহমুদ আহমেদ মারেই। সিরিয়ার এই নির্বাচনে অবাধ এবং নিরপেক্ষ হবে না বলে ইতিমধ্যে বিবৃতি দিয়েছে ফ্রান্স, জার্মানি, ইতালি, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীরা। ইসরায়েলের আয়রন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ভুল করে নিজেদের ড্রোনই ভূপাতিত করেছে। গাজা উপত্যকায় হামলা চালানোর সময় তাদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায় ভুল করে। মঙ্গলবার স্থানীয় গণমাধ্যমগুলো এই তথ্য জানিয়েছে বলে খবর দিয়েছে বার্তা সংস্থা আনাদুল এজেন্সি। ইসরায়েলি সামরিক বাহিনীর একটি সূত্রের বরাত দিয়ে দেশটির সরকারি সম্প্রচার কেন্দ্র জানিয়েছে, সবশেষ গার্ডিয়ান অব দ্য ওয়ালস নামের গাজার উপর যে সামরিক হামলা চালানো হয় তখন ইসরায়েলের আয়রন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ভুল করে নিজেদের একটি সামরিক ড্রোন ভূপাতিত করেছে। কোন তারিখে ইসরায়েলের সামরিক ড্রোনটি ভূপাতিত করা হয়েছে তা সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়নি ইসরায়েলের সরকারি টেলিভিশনে প্রচারিত এই সংবাদে। ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম ইসরায়েলের দক্ষিণাংশে মোতায়েন করা হয়েছে, যাতে করে গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনগুলো নিক্ষিপ্ত স্বল্প দৈর্ঘ্যের ক্ষেপণাস্ত্র বা রকেটগুলোকে প্রতিরোধ করা যায়। সাম্প্রতিক সময় শেখ জাররা মহল্লা থেকে ফিলিস্তিনি আদিবাসীদের উচ্ছেদে ইসরায়েলি আদালতের আদেশের জেরে পবিত্র রমজান মাসে অধিকৃত পূর্ব জেরুজালেমের ফিলিস্তিন এবং ইসরায়েলের মধ্যে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। বিক্ষুব্ধ ফিলিস্তিনিদের ওপর মসজিদুল আকসা চত্বরে ইসরায়েলি সামরিক বাহিনী হামলা চালালে সংঘাতের রেশ পশ্চিম তীর, গাজা এবং ইসরায়েলের ভেতরেও ছড়িয়ে পড়ে। ইসরায়েলের যুদ্ধবিমান ১০ মে থেকে গাজায় হামলা শুরু করে। শুক্রবার ইসরায়েল এবং ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি না হওয়া পর্যন্ত গাজার সমুদ্র তীরবর্তী এলাকাগুলো বিধ্বস্ত করে দেয় ইসরায়েলের বিমান বাহিনী। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে টানা ১১ দিন ইসরায়েলি হামলায় ৬৬ শিশু, ৩৯ নারী সহ অন্তত ২৫৩ ফিলিস্তিনি নিহত হয়েছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অপরাধ তদন্ত অনেকটাই শেষ পর্যায়ে। টানা ২ বছরের নানা নাটকীয়তার পর নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের প্রসিকিউটর গ্র্যান্ড জুরি প্যানেল আহ্বান করেছে। এই জুরি প্যানেল এই সিদ্ধান্ত গ্রহণ করবেন, তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে ট্রাম্পের বিরুদ্ধে অপরাধ আইনে বিচার শুরু হবে কিনা। শীর্ষ মার্কিন সংবাদপত্র দ্য ওয়াশিংটন পোস্ট জানিয়েছে গতকাল মঙ্গলবার সংক্রান্ত এক সংবাদ প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ম্যানহাটন ডিস্ট্রিক্ট অ্যাটর্নি সাইরান্স ভাইন্স জুরি প্যানেল আহ্বান করেছে। এই জুরি প্যানেল শুধু ট্রাম্পই নয়, তার ব্যবসায়ী প্রতিষ্ঠান ট্রাম্প অর্গানাইজেশনের বিরুদ্ধে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অপরাধমূলক অভিযোগ আনা হবে কিনা তা নির্ধারণ করবে। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন অনুযায়ী জুরি প্যানেল আগামী ৬ মাস সপ্তাহে ৩ দিন সবাই মিলিত হয়ে নথিপত্র পরীক্ষা করবে, রাষ্ট্রপক্ষের কথা শুনবেন। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনটি প্রকাশিত হওয়ার পর সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের কোনো প্রতিক্রিয়া এখন পর্যন্ত পাওয়া যায়নি। অবশ্য ট্রাম্প আগেই নিউ ইয়র্কে তার বিরুদ্ধে অপরাধ তদন্তের প্রক্রিয়াকে ভূত খোঁজার আরেকটি প্রচেষ্টা বলে বিবৃতি দিয়েছিলেন। সংবাদটি প্রকাশিত হওয়ার পর সিএনএন ট্রাম্প
অর্গানাইজেশনের তাৎক্ষণিক প্রতিক্রিয়া গ্রহণের চেষ্টা করে ব্যর্থ হয়। 2 বছরের বেশি সময় ধরে ম্যানহাটনের ডিস্ট্রিক্ট অ্যাটর্নি এবং তার তদন্ত দল ট্রাম্পের ব্যবসা বাণিজ্য নিয়ে তদন্ত করেছে। তাদের তদন্তে দেখার বিষয় ট্রাম্পের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো সঠিক কর দিয়েছে কিনা, ঋণদাতা এবং বীমা প্রতিষ্ঠানগুলোর সম্পদের মূল্য সঠিকভাবে দেয়া হয়েছে কিনা। এসব মূল্যের ভিত্তিতে কর প্রতিশোধের বিষয়টি নিয়ে তদন্ত ট্রাম্প প্রেসিডেন্ট থাকা অবস্থায় শুরু হয়। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোর লাখ লাখ পৃষ্ঠার নথিপত্র পরীক্ষা করা হচ্ছে। ট্রাম্প তার কর সংক্রান্ত তথ্য প্রকাশ করতে অস্বীকৃতি জানিয়ে আসছিলেন। পরে তদন্তের জন্য ট্রাম্পের কর বিবরণী হস্তান্তর করার বিষয়টি আদালতে করায়। ম্যানহাটনের অ্যাটর্নি জেনারেলের কাছে কর বিবরণী হস্তান্তর না করার আদেশ দিতে ট্রাম্পের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে আবেদন জানানো হয়। গত ফেব্রুয়ারি মাসে সুপ্রিম কোর্ট ট্রাম্পের আইনজীবীদের আবেদন প্রত্যাখ্যান করলে কর বিবরণী ম্যানহাটনের ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কাছে সরবরাহ করা হয়। ট্রাম্পের বিরুদ্ধে অপরাধ তদন্তের আওতায় অন্যান্য বিষয়ের সঙ্গে রয়েছে তার ট্রাম্প টাওয়ার, 7 স্প্রিং নামের পারিবারিক এস্টেট, শিকাগোর হোটেল এবং কন্ডো টাওয়ার। এছাড়া পর্নোতারকা স্টর্মি ড্যানিয়েলসকে মুখ বন্ধ রাখার জন্য ট্রাম্প অর্থ দিয়েছিলেন কিনা এ বিষয়ে তদন্তের আওতায় রয়েছে। পাকিস্তানের আসন্ন নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম ব্যবহার নিয়ে ইলেকশন কমিশন অব পাকিস্তান, ইসিপি এবং ইমরান খান সরকার পরস্পরের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়েছে। সম্প্রতি উভয়কে ইভিএম নিয়ে টুইটারে রীতিমতো ঝগড়া করতে দেখা যায়। এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদন অনুযায়ী পাকিস্তানের নির্বাচন কমিশন তাদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে একজন সাংবাদিকের ভিডিও প্রকাশ করেছেন। ভিডিওটিকে বলা হয় ভোটিং মেশিন একটি খুবই ব্যয়বহুল জালিয়াতির ফর্মুলা। ইভিএম নিয়ে এই টুইট দেশটির ক্ষমতাসীন পাকিস্তানি তেহরিক ইনসাফ সরকারকে ক্ষুব্ধ করে তোলে। সরকার পক্ষ থেকে অভিযোগ করা হয়, নির্বাচনে ইভিএম ব্যবহারে বিরোধী দলগুলোর আপত্তিকে সমর্থন দিতেই ইসিপি এই টুইট করেছে। ক্ষমতাসীন দলের নেতাদের চরম আপত্তি এবং সমালোচনার মুখে প্রকাশের কয়েক ঘন্টা পর টুইটটি মুছে দেয় ইসিপি। পাকিস্তানের তথ্য এবং সম্প্রচার বিষয়ক মন্ত্রী ফারুক হাবিব বলেছেন, ইসিপি একটি সাংবিধানিক সংস্থা এবং এটি কোনোভাবেই তার দায়িত্বের বাইরে কিছু করতে পারবে না। অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে কিভাবে এই বিতর্কিত ভিডিওটি প্রকাশ হলো, নির্বাচন কমিশনকে এ বিষয়ে ব্যাখ্যা দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। পাকিস্তানের পার্লামেন্ট ইভিএম নিয়ে আলোচনাটি স্থগিত অবস্থার মধ্যেই টুইটার বিতর্ক সৃষ্টি হয়েছে। নির্বাচন ইভিএম ব্যবহার নিয়ে প্রধানমন্ত্রীর নির্বাচনী সংস্কারকে দেশটির বেশিরভাগ বড় বিরোধী দলের প্রত্যাখ্যান করেছে। কেন্দ্রীয় সরকারের জারি করা নতুন ডিজিটাল আইনের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে মামলা দায়ের করেছে ফেসবুকের অঙ্গ প্রতিষ্ঠান হোয়াটসঅ্যাপ। সরকারের জারি করা নতুন নিয়ম কার্যকর হচ্ছে বুধবার থেকে। এর ঠিক আগেই মোদী সরকারের এই নীতির বিরুদ্ধে দিল্লি হাইকোর্ট দ্বারস্থ হলেন হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। হোয়াটসঅ্যাপ বলছে, তাদের ব্যবহারকারীদের বার্তার গোপনীয়তা এনক্রিপশনের মাধ্যমে আদান প্রদানকারীর মধ্যেই সুরক্ষিত থাকে। এখন ভারত সরকারের নতুন নিয়ম মানতে হলে হোয়াটসঅ্যাপকে তথ্য গ্রহীতা এবং তথ্যদাতা দুপক্ষের গোপনীয়তাই ভাঙতে হবে। 3 মাস আগে জারি করা এই নতুন নীতির একটি শর্তে বলা হয়েছে, কোনো তথ্য প্রথম কার মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ালো, কর্তৃপক্ষ চাইলে সোশ্যাল মিডিয়া কোম্পানিকে তাকে চিহ্নিত করে দিতে হবে। বিশ্লেষকরা বলছেন, এই মামলার মধ্য দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের সঙ্গে প্রযুক্তি প্রতিষ্ঠান ফেসবুক, অ্যালফাবেট এবং টুইটারের বিরোধের মাত্রা আরও বাড়ল। আপডেট আন্তর্জাতিক সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। আমাদের ভিডিওতে লাইক দিয়ে আপনার মতামত জানান।